5. Our environment. Open at page 100. 100 পাতা খোলো and read out the name of the topic: fertilizers and insecticides. ফার্টিলাইজার মানে সার, যে জমিতে ফলন বাড়ানোর জন্যে উদ্ভিদের খাদ্য হিসেবে যে রাসায়নিক বস্তু বা জৈব বস্তু প্রয়োগ করা হয় সেগুলোকে বলা হয় ফার্টিলাইজার্স। অ্যান্ড ইনসেকটিসাইডস, ইনসেক্ট মানে পতঙ্গ, পতঙ্গ ফসলের ক্ষতি করে, সেই ইনসেক্টকে মেরে ফেলবার জন্য যে ওষুধ সেগুলো হচ্ছে ইনসেকটিসাইড। The wooden plows were held by one person and pulled by another. এই যে কাঠের লাঙল গ্রামে যদি দেখে থাকো, দেখবে একজন লোক সেটার লাঙলের বোঁটাটা, যেটা হাতলটা ধরে আছেন, আর দুটো গরু একটা জোয়াল দিয়ে, একটা কাঠ বা বাঁশের খণ্ড দিয়ে জোড়া আছে এবং সেই জোয়ালটার সঙ্গে লাঙলটা বাঁধা আছে। দুটো গরুকে তাড়ালে দুটো গরু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, লাঙলটা ধরে চাষিও এগিয়ে যাচ্ছেন। এইভাবে জমিটা চষা হয়। কিন্তু তখনকার দিনে কী হতো, যে একজন ওই লাঙলটা ধরে আছেন আর একজন লাঙলটাকে টেনে নিয়ে যাচ্ছেন। দিস ওয়াজ সারপ্রাইজিং টু অল বাট নট আনবিলিভেবল। এটা সবার কাছেই বিস্ময়ের ব্যাপার, কিন্তু অবিশ্বাস করার মতো কিছু নয়। To start with, they would not have had animals for plowing because it takes time to domesticate animals. এবং সেই সময়ে যখন এইসব জিনিস এইভাবে লাঙল করার প্রথা যখন শুরু হয়েছিল, এই ব্যবস্থা যখন শুরু হয়েছিল, সেখানে সেই সময়কার মানুষ প্লাউইং করার জন্যে, লাঙল করার জন্যে প্রাণী পেত না। কারণ ইট টেক্স টাইম টু ডোমেস্টিকেট অ্যানিমালস, কারণ কোনো প্রাণীকে পোষ মানিয়ে গৃহপালিত করতে সময় লাগে। সেই জন্যে এই কৃষিকাজ করার জন্য প্রাণীকে কাজে লাগানো তখন সহজ ছিল না। ইমরান said, did they use fertilizers or insect killing poisons at that time? ইমরান বলল যে তারা কি সার ব্যবহার করতেন অথবা পতঙ্গনাশক বিষ ব্যবহার করতেন সেই যুগে। দীপা বলল, মেবি they used cow dung as manure. হতে পারে তারা গোবর কাউ ডাং মানে গোবর, as manure মানে ওই সার, হতে পারে তারা গোবরকে সার হিসেবে ব্যবহার করত। How will they know that manure increases crop productivity? তারা জানলো কিভাবে যে সার দিলে ফলন বাড়ে, শস্যের ফলন বাড়ে। They could have understood it while plowing with cows. গরু দিকে লাঙল চষতে গিয়ে তারা এটা হয়তো বুঝেছেন। Maybe there was a resting place for the cows which was later used for farming. They could have understood it while plowing with cows. Maybe there was a resting place for the cows which was later used for farming, where crops grew better. এমন তো হতে পারে যে গরুগুলো যখন তারা কৃষিকাজে ব্যবহার করছে, তারপরে তাদেরকে বিশ্রামের জন্য একটা জায়গায় রাখা হয়েছে এবং সেখানে তারা পায়খানা করেছে। সেই গোবরটা মাটিতে পড়ে, জমিতে পড়ে, সেখানে যে ধানটা হয়েছে সেটা বেটার হয়েছে, যে ফসলটা হয়েছে সেটা বেটার ফসল হয়েছে। তখন তারা বুঝতে পারলো যে এই গরুর গোবরকে সার হিসেবে ব্যবহার করলে বেশি ফসল পাওয়া যায়। হতে পারে এইভাবে মানুষ আস্তে আস্তে এইভাবেই প্রাচীন মানুষ সভ্য হয়েছে, আরও বেশি কিছু জেনেছে।
ফ্রম দেয়ার দে আন্ডারস্টুড দ্যাট কাউ ডাং ক্যান বি ইউজড অ্যাজ ম্যানিওর। সেখান থেকেই তারা জেনেছে যে গরুর গোবরকে সার হিসেবে ব্যবহার করা যায়। এভরিবডি টোল্ড অল দেয়ার থটস টু দিদি। সবার নিজের নিজের চিন্তাভাবনা দিদিকে বলল। সি সেড, তিনি বললেন, দিস কুড হ্যাপেন, হতে পারে তাই। বাট দেয়ার আর আদার ওয়েজ টু, অন্যভাবেও হতে পারে। অ্যাকচুয়ালি ডিফারেন্ট থিংস হ্যাপেন্ড ইন ডিফারেন্ট প্লেসেস। এমন তো নয় যে কোনো একটা পৃথিবীর কোনো একটা জায়গায় গোবরকে সার হিসেবে ব্যবহার করা হলো, তারপর সারা পৃথিবীর লোক সেটা জানলো। বিশ্বের বিভিন্ন প্রান্তে, একটা দেশেরও বিভিন্ন অংশে বিভিন্নভাবে মানুষ জেনেছে এটা। কেয়া ডিড নট আন্ডারস্ট্যান্ড দিস। এই জিনিসটা, এটা কি বলতে চাইলো দিদি, কেয়া বুঝতে পারেনি। সি সেড, সে বলল, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিফারেন্ট থিংস ইন ডিফারেন্ট প্লেসেস। ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ব্যাপার ঘটছে, এর মানে কি? তখন উত্তরটা পাচ্ছে সে। কনসিডার দিস টু বি এ রিভার ব্যাঙ্ক উইথ এ পপুলেশন অফ 200 to 400। আচ্ছা, ধরো না যে এটা একটা নদীর তীরবর্তী অঞ্চল, যেখানে মাত্র 200 থেকে 400 জন লোক বাস করত। দে ক্লিয়ার 2-3 কিলোমিটার্স অফ ফরেস্ট অন অল সাইডস। এখানে 2 তারপরে 3 আছে, 2 or 3 বা 2 to 3, মানে TWO2 তারপরে TO2, 2 to 3 কিলোমিটার্স অফ ফরেস্ট, অথবা 2 or 3 কিলোমিটার্স অফ ফরেস্ট, এরকম হতে হবে। একটা ভুল আছে ওখানটায়। দে ক্লিয়ার 2 or 3 কিলোমিটার্স অফ ফরেস্ট অন অল সাইডস। নদীর দুপারেই তারা 2-3 কিলোমিটার বন পরিষ্কার করে ফেললো। অ্যান্ড স্টার্ট কাল্টিভেটিং ইন দ্যাট এরিয়া। সেই জায়গাটায়, সেই পরিষ্কার করে দেওয়া জায়গাটায় তারা কৃষিকাজ শুরু করলো। দ্য রেস্ট অফ দি এরিয়া ইন ফরেস্ট ইজ ফরেস্ট অ্যান্ড দে আর নট অ্যাওয়্যার অ্যাবাউট দি এক্সিস্টেন্স অফ আদার হিউম্যানস। এবং এই যে বাকি জায়গাটা ছিল বন, তারা পরিষ্কার করেছে 2-3 কিলোমিটার জায়গা, বাকি জায়গাটা বনই ছিল, এবং ওরা জানতো না যে এই কাছাকাছি কোথাও মানুষ বাস করে। আই হ্যাভ আন্ডারস্টুড, বুঝলাম। মেবি দেয়ার ইজ অ্যানাদার হিউম্যান সেটেলমেন্ট আফটার 20 to 30 কিলোমিটার্স অফ ফরেস্ট। হতে পারে বনের ভেতরে আরও 20-30 কিলোমিটার ভেতরে গেলে, পেরিয়ে গেলে বনটা, সেখানে আরও মানুষের বসতি আছে। সেটেলমেন্ট মানে বসতি। দে অলসো কাল্টিভেট ক্রপস, তারাও কৃষিকাজ করে। বাট আর নট অ্যাওয়্যার অ্যাবাউট দি ওয়ার্ক অফ আদার হিউম্যানস, কিন্তু অন্যান্য মানুষেরা কী করে তারা সেটা জানে না। দীপা সেড, দীপা বলল, মেবি ওয়ান গ্রুপ অফ পিপল হ্যাজ লার্নড মেনি থিংস ওয়ার অ্যাজ দি আদার গ্রুপ হ্যাজন্ট। এমন হতে পারে, এমনটা হতেই পারে যে একদল মানুষ অনেক কিছু জেনে ফেলেছে, আর একদল মানুষ জানতেই পারেনি সেই সব। ইয়েস, ইন দি ওল্ডেন ডেজ পিপল লার্নড দ্য সেম থিংস ইন ডিফারেন্ট ওয়েজ। হ্যাঁ তাই, আগেকার দিনে মানুষ একটা ব্যাপারকে বিভিন্নভাবে জানত। It is the true in the case of fertilizers and insecticides as well. It is the true, হয় না, ট্রুটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে তার আগে নাউনের আগেই দিয়ে হয়, আর 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 কিসের কোনো পার্ট অফ স্পিচের আগে আর্টিকেল বসে না, সুতরাং দিটা হবে না। ইট ইজ ট্রু ইন দি কেস অফ ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসাইডস অ্যাজ ওয়েল। এটা এইভাবেই মানুষ ফার্টিলাইজার, ইনসেকটিসাইড এগুলো প্রয়োগ, ফার্টিলাইজার মানে সার, ইনসেকটিসাইড মানে পোকা মারবার জন্যে, পতঙ্গ ধ্বংস করার জন্যে যে ওষুধ ব্যবহার হয় সেগুলো, এভাবেই তারা এইসব ব্যবহার শিখেছে। ওয়ার দেয়ার ইনসেকটিসাইডস টু, তখন কি ইনসেকটিসাইড ছিল? দোজ আর দি ওয়ান্স দ্যাট আর কামিং ব্যাক নাও, সেই সব জিনিসই তো এখন ফিরে আসছে। ইন দি ওল্ডেন ডেজ, প্রাচীনকালে, নিম লিভস ওয়ার ইউজড ফর কিলিং ইনসেক্টস। নিম পাতার গুঁড়ো, নিমের রস, এইসব তোমরা এখন অনেকের বাড়িতে নিমাইল বলে একটা ফিনাইল জাতীয় জিনিস ব্যবহার হয় বাড়ি মোছার জন্যে, জীবাণু নাশ করার জন্য। গ্রামের দিকে এখনও চাল
যখন বস্তায় রাখা হয় যাতে পোকা না ধরে সেই জন্য নিম পাতার গুঁড়ো মিশিয়ে রাখা হয়, শুকনো নিম পাতার গুঁড়ো। Now at the bottom of the page 100, there are some questions. What are the different types of fertilizers and insecticides that have been used in your locality at different times? Ask your elders, discuss among yourselves and then write. তোমার এলাকায় বিভিন্ন আমলে কোন কোন ধরনের সার এবং ইনসেকটিসাইড ব্যবহার করা হতো সেটা তুমি বড়দের কাছে জেনে নিয়ে লিখে ফেলো। ফার্টিলাইজার, মেনি ইয়ার্স এগো, কোন ফার্টিলাইজার ব্যবহার করা, আমার কাছ থেকে শুনে নাও। তখনকার দিনে খোল ব্যবহার করা হতো। খোল মানে সর্ষেটা পিষে তেল হয়, আর যে সলিড অংশটা সেটা খোল হয়। যদিও এখানে তেল কারখানা আছে, এই বীরেশ্বরের তেল কারখানা বলে, আরও কত আছে। তো সেই সব যে কোনো একটা তেল কারখানায় গেলেই, যেখানে তেল ভোজ্য তেল যেখানে সর্ষে পিষে তৈরি করা হয়, সেখানে গেলেই কীভাবে গবাদি পশুর খাদ্য খোল বেরিয়ে আসে সেটা দেখতে পারবে। এই খোলকে আবার ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয়। আমরা টবে লাগানো গাছকে খোল কিনে এনে জলে ভিজিয়ে রেখে পচিয়ে নিয়ে 2-4 দিন সেই জলটা টবে ভেজানো গাছকে দিই, যাতে তার ফুল বড় হয় বা ভালো হয়, ফলন বাড়ে ইত্যাদি। তাহলে এইটা একটা ফার্টিলাইজার তখনকার দিনে ইউজ হতো। আর কি ইউজ হতো? আমরা ছোটোবেলায় দেখেছি, আমি নিজের কথা বলছি, যে সিন্ধ্রি বলে একটা জায়গা আছে বিহারের দিকে, ওখানকার কারখানায় অ্যামোনিয়া সার তৈরি হতো। সেই অ্যামোনিয়া সার বস্তায় করে কিনে এনে আর মাঠে দেওয়া হতো। কিন্তু এখন আর অ্যামোনিয়া সারের ব্যবহার নেই, এখন ইউরিয়া সার ব্যবহার করা হয়। তাহলে আগেকার দিনের মানে আমার ছোটোবেলায় দেখেছি, মানে আমার এখন মোটামুটি 60 বছর বয়স, তাহলে এখন থেকে 50 বছর আগে আমি এটা দেখেছি। তো এখনকার দিনে যেটা হয়, ইউরিয়া, ফসফেট, এই সমস্ত সার ব্যবহার করা হয়। তখন কিন্তু ওইসব ব্যবহার হতো। ইনসেকটিসাইড বলতে তামাক পাতার গুঁড়ো ব্যবহার হতো। ক্রাইস্যান্থেমাম বলে একটা গাছ আছে, ক্রাইস্যান্থেমাম সিনেরারিফোলিয়াম, সেই গাছের পাতা থেকে ইনসেকটিসাইড তৈরি করা হতো। এইসব তখনকার দিনে ছিল। আর অ্যাট প্রেজেন্ট কী হচ্ছে, অ্যাট প্রেজেন্ট নানা রকমের ওষুধ ব্যবহার করে সার হিসেবে ইউরিয়া, ফসফেট, পটাশ, গ্রোমোর, এইসব নানা রকমের, এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, 3টেই আছে। বিভিন্ন পার্সেন্টেজের বিভিন্ন এনপিকে পাওয়া যায়। এইসব এখনকার দিনে ব্যবহার হয়। আর ইনসেকটিসাইড হিসেবে এখনকার দিনে অজস্র ইনসেকটিসাইড আছে, 2-4টের নাম লিখে ফেলবে। ইন দ্য নেক্সট পেজ 101, প্রাইস অফ রাইস ইনক্রিজেস 4-fold, ধানের দাম 4 গুণ বেড়ে গেছে। এভরিবডি কেম টু নো সামথিং বাই আস্কিং দ্য এল্ডার্স, সবাই নিজ নিজ বাড়িতে যে বড়দের কাছে জানলেন যে কী ব্যাপার, তখনকার দিনে কী সার দেওয়া হতো, কী ধরনের ইনসেকটিসাইড দেওয়া হতো ইত্যাদি। Around 40 to 45 years ago, the use of chemical fertilizers and insecticides was on the rise here. 40-45 বছর আগে রাসায়নিক সার ব্যবহার করা এবং পতঙ্গনাশক বা পেস্ট মানে যেসব ক্ষতিকর অ্যানিম্যাল ফসলের ক্ষতি করে তাদের পেস্ট বলে, পেস্টিসাইড, এগুলো সেসব ব্যবহার এখন বেড়ে গেছে। ইট কন্টিনিউড ইনক্রিজিং টিল 20 to 25 years ago, 20-25 বছর আগে থাকতেই এটা বাড়ছে। দেন ইট ডিড নট ইনক্রিজ মাচ, তারপর থেকে কিন্তু সেই যে 20-25 বছর আগে বেড়েছে সেরকমই বেড়ে যাচ্ছে এখনও। রিসেন্টলি ইট হ্যাজ বিন ডিক্রিজিং, এখন বরং পতঙ্গনাশক বা রাসায়নিক সারের ব্যবহার কমছে। অ্যাজ ইউজ অফ ইভেন মোর ফার্টিলাইজার্স ডিড নট রেজাল্ট ইন বেটার অর মোর ক্রপস, কারণ
প্রচুর ফার্টিলাইজার ব্যবহার করেও বেশি ফসল পাওয়া যাচ্ছে না। মেনি আর লিনিং টুয়ার্ডস অর্গানিক ফার্টিলাইজার্স। অনেকে জৈব সারের দিকে ঝুঁকে পড়ছেন। জৈব সার মানে হচ্ছে যে গরুর গোবর যেমন জৈব সার, অমনি খড় পচা বা অন্যান্য গাছের পাতা পচিয়ে নিয়ে বা কেঁচো সার, মানে কেঁচো সার তৈরির জন্য আমাদের বর্ধমান শহরেই কেঁচো সারের কেন্দ্র আছে। সেখানে কেঁচোর যে খাবারটা খায় সেটা পায়খানা করে দেয়, সেই পায়খানাটা কেঁচো মাটি বলা হয়, সেটা বিক্রি হয়। আমি গতকালও গিয়েছিলাম একটা কার্জন গেটের পিছনে যে একটা ওই নার্সারিতে গিয়েছিলাম ওই সারটা কিনতে, কেঁচো সার, ভালোই দামও বলছে। এটা একটা অর্গানিক সার, অর্গানিক ফার্টিলাইজার। অ্যান্ড সার্চিং ফর ন্যাচারাল ইনসেকটিসাইডস এবং প্রাকৃতিক পতঙ্গনাশকের খোঁজ করছে। ইন ফিউচার দ্য সয়েল উইল নট ইল্ড ক্রপস অনলি থ্রু দি ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স। শুধুমাত্র রাসায়নিক সার ব্যবহার করলে আগামী দিনে আর মাটিতে ফসল হবে না। দ্য কেমিক্যাল ইনসেকটিসাইডস উইল কিল দ্য সয়েল ফ্রেন্ডলি ইনসেক্টস। আর এই সমস্ত রাসায়নিক যে পতঙ্গনাশক, এদের অপকারিতা কী না, মাটির পক্ষে যে ভালো যে সমস্ত ইনসেক্ট, শুধু ইনসেক্ট বলবো না, ধরো কেঁচোর কথা বলি, কেঁচো তো বলা হয় কৃষকের বন্ধু, কারণ কেঁচো মাটিতে থাকে এবং কৃষি জমিতে থাকে, মাটিটা গর্ত করে নিচে দিয়ে নেমে যায়, আবার উঠে আসে। এই তাদের ওঠা নামার জন্য মাটির মধ্যে এয়ারেশন হয়, অর্থাৎ বায়ু চলাচল সুগম হয়, সেই জন্যে ফসল বৃদ্ধি পায়। তাছাড়া বললাম যে কেঁচো মাটি উৎকৃষ্ট সার, হচ্ছে ন্যাচারাল ফার্টিলাইজার। সুতরাং সেই কেঁচো যদি মরে যায় এবং সয়েল ফ্রেন্ডলি ইনসেক্ট সেগুলো যদি মরে যায়, মাটির পক্ষে ভালো পতঙ্গগুলো যদি মরে যায়, তাহলে কেমিক্যাল ইনসেকটিসাইডগুলো ক্ষতি করছে। দ্য ইকোনমিক্যালি ইউজফুল ইনসেক্টস লাইক দি হানি বিজ অ্যান্ড সিল্ক ওয়ার্মস উড বি লস্ট। এই যে হানি বি, যে মৌমাছি, এরা ফুলে ফুলে ঘুরে বেড়ায়। শুধু মৌমাছি না, মৌমাছি, বোলতা, ভিমরুল, এই সমস্ত পতঙ্গ ফুলে ফুলে ঘুরে বেড়ায় এক ফুল থেকে অন্য ফুলে, সেখান থেকে মধু সংগ্রহ করে, পরাগ সংগ্রহ করে তাদের বাসায় ফিরে যায়, চাকে ফিরে যায়, সেখানে সেটা সঞ্চয় করে রাখে, খায় এবং অন্যান্যদেরকে সেই খাবারের যোগান দেয়। এবং এইটা করার সময় কি হয়, এক ফুল থেকে অন্য ফুলে গেলে ফুলের পরাগগুলো, প্রথম ফুলটা যখন বসেছিল তা সেই ফুলের পরাগ তাদের গায়ে লেগে যায়, গাটা রোমস মতো, এবং দ্বিতীয় ফুলে যখন বসে তখন সেই পরাগটা সেখানে ঝরে পড়ে, তার ফলে পরাগ মিলন সম্ভব হয়। মৌমাছির দ্বারা পরাগ মিলন হয়। কুমড়ো ফুলে দেখবে, নজর করে দেখো যে প্রায় ফুলেতেই মৌমাছি ঘুরে বেড়াচ্ছে এ ফুল ও ফুল করে এবং পরাগ মিলন ঘটাচ্ছে। যদি না কোনো মৌমাছি কুমড়ো ফুলগুলোকে ভিজিট করে, যদি এই ফুল থেকে ও ফুলে না ঘুরে বেড়ায়, তাহলে কিন্তু সেই কুমড়ো হবে না, পচে যাবে। তাহলে পরাগ মিলনের জন্য এই সমস্ত পতঙ্গের দরকার, এগুলো মরে যাচ্ছে। সিল্ক ওয়ার্ম, এই যে আরেক ধরনের মথ, যারা সিল্ক তৈরি করে, এটা সব মথ, এগুলো মরে যাচ্ছে। তার ফলে কী হচ্ছে, ইকোনমিক ক্ষতি হচ্ছে, আর্থিক ক্ষতি হচ্ছে মানুষের। একদিন আসতে পারে এমন যেদিন ওই ইনসেকটিসাইড ব্যবহারের ফলে ফসল উৎপাদন ভীষণভাবে কমে যেতে পারে। যে সমস্ত পতঙ্গ পরাগী ফুল, তাদের পরাগ মিলন সম্ভব হবে না হয়তো। But why did the use of fertilizers and insecticides increase so much? এইসব রাসায়নিক সার এবং পতঙ্গনাশকের ব্যবহার কেন এত বাড়লো? মতিনস নানি সেড, মতিনের ঠাকুমা বললেন কি, দ্য ইয়ার ওয়াজ 1966, সে ছিল বাবু 1966 সাল। উই ওয়ার ইয়াং অ্যাট দ্যাট টাইম, সেই সময় আমাদের বয়স কম, ছোট আমরা। দ্য প্রাইস অফ রাইস ইনক্রিজড 4-fold in 2 years from rupees 1.25 to rupees 5। তখন চালের দাম 4 গুণ বেড়ে গিয়েছিল, 1 টাকা 25 পয়সা থেকে বেড়ে 5 টাকা কেজি হয়ে গিয়েছিল, 4 গুণ বেড়ে গিয়েছিল। ইভেন মানি কুড নট বাই রাইস, টাকা দিয়েও চাল পাওয়া যেত না। হাউ কুড ইট, কী করে এটা হলো?
দ্য yield ওয়াজ ভেরি লো, কারণ ফসল খুব কম হয়েছিল। yield মানে উৎপাদন, ফসল উৎপাদন। ওয়াজ ভেরি লো, কম হয়েছিল খুব। কম্পেয়ার টু দি নাম্বার অফ মাউথস টু বি ফেড, যতগুলো মুখে খাবার জোগাতে হবে তার চেয়ে ফসল কম হয়েছিল। দিস কন্টিনিউড ফর এ ফিউ ইয়ার্স, কয়েক বছর ধরেই এরকম হয়েছিল। এই ধরনের পরিস্থিতিকে বলা হয়, বাংলায় বলা হয় অজন্মা। দ্য রাইস ফ্রম ওয়ান রিজন ডিড নট গো টু দি আদার রিজনস, এক অঞ্চলের ধান বা চাল অন্য অঞ্চলে নিয়ে যেতে দেওয়া হতো না। রেশন শপস ওয়ার প্রোভাইডিং বার্লি অ্যান্ড কর্ন ফর কনসামশন, রেশনের দোকানে বার্লি এবং মানে ভুট্টা, জোয়ার, রাগি এসব কর্ন পাওয়া যেত, দেওয়া হতো খাওয়ার জন্য। বাট হোয়াট ইজ এ মিল উইদাউট রাইস, কিন্তু বাঙালির কাছে ভাত ছাড়া মিল হয়? দেন কেম নিউ সিডস, তখন নতুন বীজের আমদানি হলো। নিউ ফার্টিলাইজার্স, নতুন সার এলো বাজারে। অ্যান্ড নিউ ইনসেকটিসাইডস, আর এলো নতুন পতঙ্গনাশক। টু কিল ইনসেক্টস, যারা শস্যের ক্ষতিকারক পতঙ্গগুলো শেষ করে দেবে, যাতে শস্যের ফলন বাড়ে। ডিপ টিউবওয়েলস ওয়ার ইনস্টলড, তারপরে এলো গভীর নলকূপ। প্যাডি কাল্টিভেশন ওয়াজ স্টার্টেড ইন দি সামার সিজন, গ্রীষ্মকালেও ধান চাষ হতে লাগলো, বোরো ধান বলি এখন আমরা। প্যাডি প্ল্যান্টস ওয়ার স্মল, গাছগুলো সাইজে ছোট হলো। অ্যান্ড দে রাইপেন্ড ইন 3 to 4 months, এখন তারা 3-4 মাসেই ধানগুলো পাকতে লাগলো। অলসো দ্য yield ওয়াজ হাই, ফসল উৎপাদন খুব বেশি হলো। প্যাডি ওয়াজ কাল্টিভেটেড 2 to 3 times এ ইয়ার, বছরে 2 থেকে 3 বার ধান চাষ হতে লাগলো। সো ফলোয়িং দিস মেথডস, এইসব পদ্ধতি ব্যবহার করে ফর 4 to 5 years, 4-5 বছর এইসব পদ্ধতি ব্যবহার করে দ্য শর্টেজ অফ রাইস ওয়াজ ওভারকাম, যে চালের যে ঘাটতি দেশে সেটা মেটানো গেল। অল অফ দেম টোল্ড দিস টু দিদি, সবাই এই কথা দিদিকে বলল। দিদি সেড, দিদি বললেন, we have heard about the increase in use of fertilizers and insecticides, তোমরা সার এবং ইনসেকটিসাইডের ব্যবহারের বেশি ব্যবহারের কথা শুনেছ। সাম অফ দ্য আনইউজড ফিল্ডস ওয়ার অলসো পুট ইনটু ইউজ, যেগুলো ফ্যালো ল্যান্ড ছিল, ফ্যালো পতিত জমি, পড়ে থাকা জমি, চাষ হয় না যে জমিতে, সেগুলোতেও চাষ হতে লাগলো। সো ইন দিস ওয়ে, তাই এইভাবে উই বিকেম অলমোস্ট সেলফ ডিপেন্ডেন্ট ইন ফুড প্রোডাকশন, আমরা প্রায় আত্মনির্ভর, স্বনির্ভর হয়ে গেলাম শস্য উৎপাদনের ক্ষেত্রে। দিস ইনসিডেন্ট কেম টু বি নোন অ্যাজ ইন্ডিয়াস গ্রিন রেভলিউশন, এটাকেই বলা হয় ভারতের সবুজ বিপ্লব। দ্য ফুড প্রোডাকশন কেপ্ট ইনক্রিজিং টিল দ্য ইয়ার 1990, 1990 সাল পর্যন্ত ফসলের উৎপাদন, খাদ্যদ্রব্যের উৎপাদন বেড়েই চলল। আফটার দ্যাট দ্য ডিফিকাল্টিজ অফ এ র্যাপিড ইনক্রিজ ইন ফুড প্রোডাকশন বিকেম ক্লিয়ার, এই যে দ্রুত খাদ্যদ্রব্যের উৎপাদন বেড়ে যাচ্ছে, ফসলের উৎপাদন বেড়ে যাচ্ছে, এর আবার একটা খারাপ দিক আছে। মিনা বলল, দ্য ফার্টিলিটি অফ দি সয়েল ডিক্রিজেস উইথ ইনক্রিজড ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স, অতিরিক্ত কেমিক্যাল ফার্টিলাইজার, রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বরতা নষ্ট হয়। বিকাশ বলল, অলসো দ্য ইউজ অফ কেমিক্যাল ইনসেকটিসাইডস হার্ম সয়েল, রাসায়নিক ইনসেকটিসাইড ব্যবহার করলে মাটির ক্ষতি হয়। ইয়েস, নেক্সট পেজ। ইয়েস, মেনি প্রবলেমস রিলেটেড টু আন্ডারগ্রাউন্ড ওয়াটার অলসো কেম টু লাইট, এই যে মাটির নিচে থাকা জল, ভৌম জল বলে বাংলায়, এই জলটাকে পাম্প আউট করে ধান চাষ হচ্ছে। তার ফলে গরমকালে, এই 2 বছর আগেই গরমকালে দেখে থাকবে যে সব নলকূপগুলো শুকিয়ে গিয়েছিলো, জল দিচ্ছিল না। তাহলে এরকম জলের স্কেয়ারসিটি অফ ওয়াটার আসছে, জলের সংকট। মেনি ডিপ টিউবওয়েলস ড্রাইড আপ, অনেক গভীর নলকূপও জল শূন্য হয়ে গিয়েছিল। সাহেব বলল, দ্য ডিপ টিউবওয়েল ইন আওয়ার কলোনি ডাজ নট ওয়ার্ক অ্যাট অল, আমাদের কলোনিতে যে ডিপ টিউবওয়েল আছে ওটা কাজই করে না। দ্যাট মিন্স ইট হ্যাজ গান ড্রাই, মানে জল বেরোয় না ওটায়। সো নিউ থটস কেম, আর সেই জন্যই নতুন ভাবনা এলো। অর্গানিক ফার্টিলাইজার্স অ্যান্ড বায়ো ফার্টিলাইজার্স, কী সেই ভাবনা? না,
জৈব সার। আর বায়ো ফার্টিলাইজার, এটা কি না জীবাণু সার। বায়োলজিক্যাল ইনসেকটিসাইডস, জীবাণু প্রয়োগ করে পতঙ্গগুলো রোগ ধরিয়ে দাও, দিলে পতঙ্গগুলো মারা যাবে, একে বলে বায়োলজিক্যাল ইনসেকটিসাইড। অ্যান্ড ইউজ অফ এ ভ্যারাইটি অফ সিডস, নানা ধরনের রোগ প্রতিরোধকারী বীজ। স্টোরিং অফ রেন ওয়াটার, আর কি কৃষি বিপ্লবে আর কি কি ঘটলো না বৃষ্টির জল ধরে রাখো। অ্যান্ড ইউজিং ইট ফর এগ্রিকালচার পারপাস, চাষবাসের জন্য এটাকে ব্যবহার করো। ইট ইজ বেটার টু ইনক্রিজ এগ্রিকালচারাল প্রোডাকশান লিটল বাই লিটল ইন দিস ওয়ে অ্যাজ ইট ইজ এ সাস্টেনেবল মেথড। যেহেতু এই পদ্ধতিটা সাস্টেনেবল মানে ধরে রাখা যাবে, চালিয়ে যাওয়া যাবে, সুতরাং এইভাবেই একটু একটু করে কৃষি উৎপাদন বাড়িয়ে ফেলার দরকার। Now discuss about the usage of water for farming in your area during different seasons. বিভিন্ন সিজনে তোমার এলাকায় কী কী ধরনের চাষ হয় লেখো। কোন সিজন, তুমি সামার সিজনে কী চাষ হয়, হারভেস্টেড ক্রপস কী হয়, ওয়াটার সোর্স কী, ওয়াটার সাপ্লাই সিস্টেম কী, এগুলো লেখো। রেনি সিজনে কী কী হয় লেখো। Now today it is the end of the class. In the next class we shall study from the middle of the page 102.